সকলকে শুভেচ্ছা। লেখক পত্রিকার এই আলোচনাকে বিনোদন জানাচ্ছি। আমার কথা চলি। মোটামুটি কতক্ষণ সময় বললে সুবিধা হয়? আপনি বললেন না, কোনো অসুবিধা নেই। কতক্ষণ একটা চাওতে একটা সময় আধ ঘন্টা মধ্যে শেষ। আমি ভূমিকার মধ্যে যাচ্ছি না, তবে দু একটা কথা শুরু, মানে এটা ভাষণ শুরু হয়নি, তার আগে দু একটা কথা বলি। একটা কথা, প্রথম কথাটা হচ্ছে যে আমার আবার মনের মধ্যে কোনো প্রশ্ন এলে প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমার খুব অসুবিধা লাগে। এই পাখাটার ইঙ্গিতটা কি, সংকেতটা কি, এটা মেমেন্টো হিসেবে খুব ভালো। ওই একটা কি দেওয়া হয় সোনালী রঙের প্লাস্টিকের উপর রং করা, তার থেকে অনেক ভালো। তার সত্ত্বেও কি এটার কোনো একটা সংকেত আছে? সামনে গ্রীষ্ম, এখন পাওয়ার কাটটা একটা হ্যাঁ, এটা 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 এই যে সংকেত, সেটাকে একটু অনুবাদ নয়, এই একটা ক্রিয়া, তার থেকে তো একটা মানে বার করতে হবে, সেটাই হচ্ছে অনুবাদ। এখন যে যেমন পারে সেরকম করবে। আমার বেশ এটা ভালো লেগেছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি শুরু করছি। আমার বিষয়টা হচ্ছে সাময়িক পত্রিকার অনুবাদের ভূমিকা, বাংলা সাময়িক পত্রিকার অনুবাদ। কারণ এই যে অনুবাদ একটা ভীষণ খুব বড় বিষয়, আর বিভিন্ন পাঠ শৃঙ্খলা এখন ট্রান্সলেশন স্টাডিজ নানা দিক থেকে পড়া হচ্ছে। অনুবাদ কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, এনে বিতর্ক চলতেই থাকবে। এবং দুটো ভাষা ভালো করে না জানলে যে অনুবাদ করা যাবে না, এটা সকলে দুটো ভাষা ভালো করে জানলেও সবসময় অনুবাদ ঠিক মতন করা যায় না। তাই অনুবাদ ব্যাপারটাই খুব গুরুত্ব। আমাদের এরকম কি মনে হয় না, আমাদের জীবনটা একটা, ধরুন আমি মনে যা ভাবছি সেটাকে আমি যখন ভাষায় বলবো, সেটাই তো একটা অনুবাদ। ভাবনাটাকে ভাষায় বলা, সেটা একটা অনুবাদ, কখনোই ঠিক মতো হয় না। আমার ভাবনাকে আমি যখন আমার ভাষায় বলবো, ঠিক মতন কিন্তু সেই ভাবনা, সেই অনুভূতি প্রকাশ করা যাবে। কাজে অনুবাদ জিনিসটা হয়ই, কিন্তু অনুবাদ হতেই হবে, কারণ অনুবাদ না হলে এত কথা বলে। আমরা চলে আসছি আমাদের মূল কথা। সেজন্য আমি একটা সলিড বিষয় ভেবেছিলাম যে অনুবাদ কেন প্রয়োজন, এই প্রশ্ন বাহুল্য, জ্ঞানের বিস্তার ইত্যাদি ইত্যাদি, এবং যে বাইবেল ইত্যাদি অনুবাদ না হলে তো বাইবেল, মূল বাইবেল লুপ্তই হয়ে গিয়েছিল, পাওয়া যেত না। আমি অনুবাদের প্রধান সমস্যা, দুটো ভাষা ইত্যাদি। হ্যাঁ, আরেকটা কথা অনুবাদ ভাষার মূল ভাষা থেকে হওয়া উচিত, তা নিয়েও কোনো বিতর্ক নেই। আমরা বঙ্গদেশে সাময়িক পত্রিকায় অনুবাদ কিভাবে জায়গা পেয়েছিল, আমি এই নিয়ে একটু তথ্যমূলক একটা কথা বলতেছি, আলোচনা কি কি হয়েছে। আর তার আগে একটা কথা খালি আমি বলবো, সত্যি সাধনবাবু, হ্যাঁ, রবীন্দ্রনাথ যে বলেছিলেন যে অনুবাদ তর্জমা হচ্ছে মরা বাছুরের ইত্যাদি, একদম ভুল বলেছিলেন নয়, জেনে শুনে মিথ্যা বলেছেন। হ্যাঁ, এই কথাটাই বলবো। এবং সেটা আমার একটা বই আছে, অনুবাদের তত্ত্ব, অনুবাদকের মূল বলে, তাতে একটি প্রবন্ধের নাম হচ্ছে রবীন্দ্রনাথের অনুবাদ ভাবনা, একটি দ্বিচারিতা। এই যে দ্বিচারিতা, অমিয় চক্রবর্তীকে একটা, এই প্রবন্ধটা পড়লে তার উত্তর পাওয়া যাবে। অমিয় চক্রবর্তী একটা অনুবাদ করছিলেন, তাকে বারণ করতে চান রবীন্দ্রনাথ। সরাসরি বারণ করলেই হতো, বারণ করতে পারছেন না, এই সমস্ত বলে তাকে আটকাবার চেষ্টা করছেন। কিন্তু নিজে সারা জীবন অনুবাদ করেছেন, নিজে করেছেন, এবং তার কবিতা, তার লেখা যাতে অনুবাদ করা হয় তার জন্য প্রচুর উৎসাহ প্রকাশ করেছে। কি বলতে পারি, এই যে আমি যা বলেছি তাই দ্বিচারিতা। কাজে এইটা রবীন্দ্রনাথের ওটা রবীন্দ্রনাথের ঠিক অনুবাদ ভাবনা নয়। অনেক কথা তো সরাসরি আমরা বলতে পারি না, বলতে পারলে অনেক সুবিধা হতো। উনি অনেকে বলতে পারতেন না বলে অনেক গণ্ডগোল হয়েছে অনেক সময়। ছেড়ে দিলাম, আমরা আমাদের বিষয় করছি। 1851 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হলো বঙ্গ ভাষানুবাদক সমাজ। সামনে আছে, বইটি থেকে বলেছি, ভুল থাকলে বলে দেবো। প্রতিষ্ঠাতা উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, তার সঙ্গে হাওড়ার ম্যাজিস্ট্রেট হাডসন প্র্যাট এবং বিটন স্যার,
এই প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন বিদ্যাসাগর, রাজেন্দ্রনাথ মিত্র, জেমস লং। এদের মধ্যে একাধিক সাহেবও ছিলেন। এখান থেকেই প্রকাশিত হলো বিবিধার্থ সংগ্রহ পত্রিকা, সম্পাদক রাজেন্দ্রনাথ মিত্র। দেখা যাচ্ছে যে সাধারণ পাঠকদের মধ্যে ইংরেজি সাহিত্যের পরিচয় তুলে ধরবার কাজে এই পত্রিকা সচেতন ছিল, এবং এই পত্রিকা যারা পরিচালনায় ছিলেন তাদের মধ্যে যেমন বাঙালিরা ছিলেন, সাহেবরাও ছিলেন। এই সাহেবদের প্রয়াস এই বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার মধ্যে সম্পর্ক স্থাপন করবার ব্যাপারে এটা যে কত গুরুত্বপূর্ণ ছিল এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম দিকে কিন্তু এই সাহিত্যের, আমি তো মানে আধুনিক বাংলা সাহিত্য যে গড়ে উঠল তার পিছনে সাহিত্যের প্রয়াস বা আন্তরিকতা খুবই ছিল, বাঙালিদেরও ছিল, কিন্তু ছিলই তো, কিন্তু সেটা তো তাদের সঙ্গে একটা একটা সংযোগের মধ্যে দিয়ে এটা গড়ে উঠেছিল, বিরুদ্ধতার মধ্যে দিয়ে নয়। এইটাই আমি বলতে চাইছি। 1851 এই পত্রিকায় এই বিবিধার্থের সম্বন্ধে কৃষ্ণকমল ভট্টাচার্য পৌরবজ্জি, এটা নামটা সবাইকে শোনা, রবীন্দ্রনাথ পড়েছেন, বাংলা পড়েছেন, ফরাসি প্রেমের একটা আখ্যান, একটা লোকায়ত একটা প্রেমের আখ্যান, জ্যাক হেনরি বার্নার্ডিয়ান দ্য সেন্ট পিয়ার, 1788 লেখা সেই বইটি ফরাসি অধিকৃত মরিশাসের পটভূমিতে এই লোকায়ত আখ্যানটি লেখা। আর কৃষ্ণকমল কি ফরাসি থেকে অনুবাদ করেছিলেন? এটা উত্তর আমি তো কোথাও পাইনি। কৃষ্ণকমল কি এত ফরাসি জানতেন? হয়তো সাধারণ ফরাসি জানতেন তো, কিন্তু এতটা জানতেন কৃষ্ণকমল? জানতেন। উনি তো পজিটিভিস্ট ছিলেন এবং কোতের লেখা অনুবাদ করেছেন। ইংরেজি থেকে করেছেন না? না, ফরাসি থেকে করেছেন। ঠিক জানতেন? হ্যাঁ, জানা গেল। তাহলে কৃষ্ণকমল এতটাই ফরাসি জানতেন, যেটা আমাদের তরুণ বন্ধু বলছেন, তাহলে হতে পারে উনি মূল ফরাসি থেকেই করেছেন, হতে পারে, আমি জানি না। এই পত্রিকায় 1861-তে নীলদর্পণের ইংরেজি অনুবাদ জেমস লং এর নামে কে করেছিলেন? জেমস লং কি করেছিলেন নাকি মধুসূদন করেছিলেন আমি জানি না, আপনি জানেন? সত্যি সাধারণ মধুসূদনের কথাটাই লোকে বেশি, ভোট বেশি মধুসূদনের। তাহলে সেটাই বলছি, বিতর্ক রয়েছে। 1861-তে যে নীলদর্পণের অনুবাদ হয়ে গেল এই পত্রিকা কিন্তু সাহেবদের পরিচালনা তার মধ্যে ছিল। আমার কথাটা নীলদর্পণ অনুবাদ করছেন যিনি তার সাহেবদের পক্ষে কথা বলবেন না, যদিও নীল করেলা ঠিক তখনকার মানে কি বলবো, সাহেব যারা প্রশাসক তারা নীলকরদের কতখানি নিজের বলে মনে করতেন এই বিষয়ে একটা নানা রকম ঐতিহাসিক জটিলতার মধ্যে আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু নীলদর্পণ এটা তো মানে শ্বেতাঙ্গদের পক্ষে যায় না, যেসব কথা বলা হয়েছে সেখানে, দেশি অনুবাদটা কিন্তু এই পত্রিকায় বার করতে তারা কেউ ভয় পাননি, এবং পরিচালকদের মধ্যে যে শ্বেতাঙ্গ সাহিত্যরা ছিলেন তারাও কিন্তু আপত্তি করেননি। এই মানসিকতাটা, এই যে আজকে বাংলা সাহিত্য বা বাঙালি খুব মানে আমরা কেউই ভালো নেই, সারা পৃথিবীর লোক কেউই ভালো নেই, তবু তারই মধ্যে বাঙালির মনন চর্চা, মেধা চর্চা, তার একটা একেবারে স্ট্যান্ডার্ড আছে। এইরকম ছোট পত্রিকা, ছোট মানে ওই লিটল ম্যাগাজিন, ছোট বড় এসব কথায় যাচ্ছে না, কোন জায়গায় বেরোয়, ভারতের আর কোনো জায়গা থেকে বেরোয়, ভারতের যেখানে যেখানে বেরোয় সেখানে অনেক জায়গাতে বাঙালিরাই সেটা বার হবে। এখন কিছু কিছু বেরোচ্ছে, কিন্তু এইরকম ভাবে না। এই যে জায়গাটা আজকে আমরা এসেছি এর মনে কিন্তু ওই সম্মিলিত প্রয়াসটা ছিল। এই পত্রিকায় 1861 বললাম, আমরা একটা অন্য অনুবাদের নাম করি এবং আরেকটি পত্রিকার নাম করব। পত্রিকা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা, 1843 প্রকাশ। এই পত্রিকা ধর্ম ঘেঁষা বিষয়ে প্রধানত এখানে স্থান দিত, কিন্তু এখানে ইংরেজি থেকে না হলো বা ফরাসি থেকে না হলো, পাশ্চাত্য ভাষা থেকে না হলো, এখানে কিন্তু বেদ থেকে, উপনিষদ থেকে, এখানে সংস্কৃত নাটক কাব্য থেকে এখানে কিছু কিছু অনুবাদ প্রকাশিত হতো। অর্থাৎ এই 1843, আমি 51 কথা বললাম, 1857-58 মধ্যেই কিন্তু একই সঙ্গে বাঙালিরা তারা কিন্তু সংস্কৃত মূল যে সাহিত্য জ্ঞান চর্চার যে সমস্ত দৃষ্টান্ত আর পাশ্চাত্য সাহিত্য জ্ঞান চর্চার যে সমস্ত দৃষ্টান্ত, দুটোকেই কিন্তু স্বীকরণ করবার চেষ্টা করছে। এই আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি, পাশাপাশি আরো আছে, সব তো শেখাবে না। তো
এইটা এইটা বাঙালির মনে 19 শতকের বাঙালির মনে যে এই নবজাগরণ কথাটা বলা হয় তার বিতর্ক বাদ দিচ্ছি, কিন্তু এই যে গ্রহণশীলতা এবং দুটোকেই গ্রহণ করা, এইটার একটা ব্যাপার বাঙালির মনের মধ্যে ছিল, যেটা যেটা বাংলার বাইরে কারো কারো নিশ্চয়ই ছিল, কিন্তু এতটা ছিল। তারপরে আমরা আসছি এডুকেশন গেজেট পত্রিকা। প্রথম প্রকাশ 1856, সাপ্তাহিক পত্রিকা, 4 জুলাই প্রকাশিত হয়েছিল। সরকারি শিক্ষা বিভাগের বিভাগীয় ইন্সপেক্টর হডসন সাহেবের সহায়তায় প্রকাশ, এবং কিন্তু সাহেবদের সহায়তা। প্রথম সম্পাদক রেভারেন্ড ওব্রায়েন স্মিথ, পরে আরো অনেকে হয়েছিলেন। এই পত্রিকায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একটি ব্যঙ্গ কাব্যের অনুবাদ করেছিলেন, সবাই তার নাম জানি আমরা, ভেক মুশিকের যুদ্ধ। এই ভেক মুশিকের যুদ্ধ টমাস গার্নার নামে এক কবির লেখা দ্য ব্যাটল অফ ফ্রগস অ্যান্ড মাইস, যাকে বলেছিল সে লিখেছে ফ্রগস অ্যান্ড মাইস। কিন্তু এটারও মূল আমি যতদূর জানি ইংরেজি নয়, এরও মূলে বোধ হয় অন্য কোনো ফলসাকে খোঁজ করবার চেষ্টা করলাম, বেশি সময় ছিল না। আপনাদের সকলকেই বলছি, একটা ভাষণ দিচ্ছি মানে সকলকার মধ্যে এই ভাবনাগুলো জাগুক এবং সন্ধানগুলো। এটারও মূলে বোধ হয় ঠিক ইংরেজি নয়, তারও আগে অন্য ভাষা বোধ হয় ফরাসি ছিল। ফরাসি ভাষার যে সংস্কৃতি, এটা তো মানে সারা পৃথিবীর মানুষ এটা কিন্তু স্বীকার করে, ইংরেজরাও স্বীকার করে। এবং লক্ষ্য করুন, বাঙালি যখন প্রথম অনুবাদ করছেন তখন কিন্তু মানে খালি ইংরেজি থেকে অনুবাদ করতে ঝাঁপিয়ে পড়ছে তা নয়, তারা কিন্তু ফরাসি থেকেই অনুবাদ করছে। এই পর্বত যিনিও ফরাসি থেকে করছে, এটাও ফরাসি থেকে অনেকটা। আর ব্যাটল অফ ফ্রগস অ্যান্ড মাইস এটা কি নিয়ে লেখা? এটা হচ্ছে ইলিয়াড কাব্যের ব্যঙ্গানুভূতি। ইলিয়াড অর্থাৎ এই যে বইটা বেছে দিলেন রঙ্গলাল, সেটা ইংরেজি ফরাসি ইলিয়াড, একেবারে ইলিয়াডে চলে গেছে, বিশ্বে চলে যাওয়া। এই যে বাঙালির বিশ্ব পরিক্রমার যে মনটা, বাঙালির যে বিশ্ব সাহিত্যকে নিজের মধ্যে নিয়ে আসবার যে মনটা, হ্যাঁ একদম সেই ইলিয়াড, গ্রিক ইলিয়াড। এই দুটো দলে যুদ্ধ, তো ইলিয়াডটাই তো যুদ্ধ, পরিচিত তো যুদ্ধ অতটা ছিল না। তো এই যুদ্ধটা, এই ব্যঙ্গানুকৃতি, এটা আমার পয়েন্টটা হচ্ছে যে এই যে বাঙালি তখন, এটা 1856-60 মধ্যে বাঙালি যখন অনুবাদ করছেন, অনুবাদের জন্য পছন্দ করছেন কোন টেক্সট, তখন সেই টেক্সট কিন্তু তাদের শাসক সাহেবদের বিখ্যাত বইগুলো করছেন, তা কিন্তু করছেন না। তারা কিন্তু মানে ইলিয়াডের ব্যঙ্গকাব্য অনুবাদ করা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, শুধু এই ভাবনাটার জন্যই তাকে এমন একটা জায়গা দেওয়া যায় যা অনেকের থেকে অনেক অনেক বেশি আমাদের মেধার জগৎকে প্রসারিত করবে। 19 শতকের দ্বিতীয়ার্ধে পাশ্চাত্য কবিতা, নাটক এবং উপন্যাস থেকে যত যে কত অনুবাদ হয়েছিল সে সুদীর্ঘ তালিকা করলে শেষ হবে না। ইলিয়াড থেকে শুরু করে ভার্জিলের ইনিড অনুবাদ হয়েছিল, মিল্টনের প্যারাডাইস লস্ট হয়েছিল, আর শেক্সপিয়ারের নাটক তো প্রচুর 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 অনুবাদ হয়েছিল। সুইফটের ক্যারিবাস্টারস এবং সার্ভান্তেজের ডন কিহোতে অনুবাদ হয়েছিল। বিলকি কলিন্সের দ্য ওম্যান ইন হোয়াইটের শুক্লবসনা সুন্দরী, স্কটের দ্য ব্রাইড অফ গ্রামার কমল কুমারী নামে। মনে রাখতে হবে প্রথম অভিনীত বাংলা নাটকটাই ছিল ইংরেজি নাটকের বাংলা, আপনারা জানেন সেটা কি যেন জর্ডের লেখা, কি ডিসগাইজ কি যেন 1795। কাল্পনিক সংগঠন, কাল্পনিক সংগঠন, দ্য ডিসগাইজ। তো এই এই যে কতখানি বিস্তার, এক ধরনের জিনিস নয়, বিভিন্ন ধরনের জিনিস, উপন্যাস হচ্ছে, নাটক হচ্ছে, কবিতা হচ্ছে। ডন কিহোতের মতন একটা, এই যে একটা উপন্যাসের অনুবাদ হচ্ছে ডন কিহোতে, যদি স্পেনের জাতীয় জীবন, স্পেনের সংস্কৃতি, স্পেনের এই সম্পর্কে একটা জ্ঞান, তখন বাঙালির কি জ্ঞান আছে স্পেনের বিষয়ে? নিশ্চয়ই কিছু না কিছু ছিল বলেই তো এইটা অনুবাদ করতে তারা এগিয়ে এসেছে। এত শেক্সপিয়ার তো বোঝায় না, ঠিক আছে, কিন্তু এইটা এই ডন কিহোতে বুঝতে গেলে সে একটা স্পেনের যে সেই সময়কার সমাজ, সেই সময়কার এবং যে বিশিষ্ট ধরনটা, এই লেখাটা যে একটা ব্যঙ্গের, একটা আপাত ব্যঙ্গের ভেতর দিয়ে একটা সত্যকে উদ্ঘাটন করে দেওয়ার এই যে একটা ধরন, এইসব জিনিস কিন্তু আজকে এসব নিয়ে কত কথা হয়। বাগদিন কত কথা বলেছেন যে
একভাবে বলছে কিন্তু তার ভেতর থেকে অন্য মানে উঠে আসছে। বঙ্কিম হতে তো সেটাই, এবং সেইটা যে একভাবে বলছি আর তার ভেতর থেকে অন্য মানে উঠে আসছে, সেটা কিন্তু 19 শতকের বাঙালি অনুবাদকরা, এমনকি খুব বিখ্যাত কোন অনুবাদক সেরকম কিন্তু একাধিক পেয়েছে, প্রকাশিত হচ্ছে। আমরা পত্রিকার অনুবাদের দিকে যে দৃষ্টি দিচ্ছি, এডুকেশন গ্যাজেট পত্রিকায় প্রচুর বিদেশি কবিতার অনুবাদ প্রকাশিত হচ্ছে। করেছেন রঙ্গলাল, বিশেষ করে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, লংফেলো, মোর, আলেকজান্ডার পোপ, গ্রে, টেনেসন, শেলি। বঙ্গদর্শন পত্রিকায় 1873 বঙ্গদর্শনকে তো আমরা মানে কবিতা অনুবাদের পত্রিকা বলে জানি না। বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্র তিনি তার নিজের কথা, তার প্রবন্ধ, উপন্যাস লেখা হচ্ছে, কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় কটাই বা কবিতা বেরিয়েছে, খুব যে বেশি। হ্যাঁ, বঙ্গদর্শনের পুরো পাওয়া যায়, কবিতার জন্য বঙ্গদর্শনের কেউ নাম করে। তার উপরে অনুবাদ কবিতা, হেমচন্দ্রের করা শেলি স্কাইলার্ক আর টেনিসনের লোটাস ইটাস, এই দুটো তিনি অনুবাদ করেছেন। অক্ষয় কুমার বড়াল অনুবাদ করেছিলেন বঙ্গদর্শন, সত্যেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শনের কবিতা এটা একটা আলোচনার বিষয় হতে পারে, বঙ্গদর্শনের কবিতার খবর আমরা মুখে টেনে রাখি না, কিন্তু বঙ্কিমচন্দ্র নিশ্চয়ই কবিতা খুবই ভালোবাসতেন। আনন্দ মঠের ওই গান তো তিনি লিখেছেন, এবং বঙ্কিম যে কবিতা ভালোবাসতেন তার উপন্যাস থেকে প্রচুর বোঝা যায়। বঙ্কিমচন্দ্রের উপন্যাসিক কবিতার প্রিয় এটা। হিন্দি, অনেক হিন্দি গান কবিতারও তিনি অনুবাদ লিখেছেন, বাংলা না করেই হিন্দিতে। এবার আমরা যদি রবীন্দ্রনাথে আসি, রবীন্দ্রনাথে বেশি সময় আমরা দেবো না, কবিতাতে সময় বেশি দেবো না, ঠিক আছে। রবীন্দ্রনাথের কিশোরগঞ্জ থেকেই তিনি প্রচুর পাশ্চাত্য কবিতার অনুবাদ করেছেন, প্রচুর মানে প্রচুর। তার সুবিধা ছিল ঠাকুরবাড়ির ছেলে, সমকালীন সব পত্রিকাতেই তার লেখা সহজেই মুদ্রিত হতো। সেই সঙ্গে ছিল ভারতী, প্রথম বছর থেকেই ভারতীতে অনুবাদ কবিতা প্রকাশিত হচ্ছে। ইংরেজ কবিদের লেখা তো এইটা অনুবাদ করবার সময় আমরা মূল ভাষা থেকে করবো কিনা, অন্য ভাষা থেকেও করা যাবে কি যাবে না, কে কাকে আটকাচ্ছে। যদি কেউ ইংরেজি মানে ফরাসির কবিতা ইংরেজিতে হয়েছে, সেখান থেকে বাংলাতেও করেন, কেউ তারা আটকাতে পারছে না। উচিত অনুচিত তাই নিয়ে প্রচুর বিতর্ক হতে পারে। আর এই দিক থেকে কিন্তু দেখা যায় যে দান্তে, পেট্রার্ক, ভিক্টর হুগো, হাইনে এদের কবিতা অনুবাদ করছেন অল্প বয়সের রবীন্দ্রনাথ। তিনি কি সব ভাষাগুলো জানতেন? মূল ভাষা থেকে নিশ্চয়ই করেননি, কিন্তু ইংরেজি থেকেই করেছেন। কেমন করেছেন সে এখন আমরা যদি মূল্য বিচার করতে যাই, শুধু ইংরেজি থেকেই করবো। আমরা কজন আর এই দান্তে, হাইনে ইত্যাদি পড়ে করবো। কাজে কি যে হলো, জিনিসটা কতটা হলো কিছুই বলবার কিন্তু উপায় নেই। সবই কিন্তু হয়েছে, এই খবরটুকুই আমরা পেলাম। এটাকে খুব ভালো করে খতিয়ে বিশ্লেষণ করবার মতো অবকাশ এখন যদি কারো থাকে, ইচ্ছে থাকে, তাহলে এই ভাষাগুলি থেকে ইত্যাদি ইত্যাদি কত কাণ্ড করতে হবে। এর মধ্যে আমি কথা বলি, দেবাশিস আছেন, এইটা থেকে আমার সেই লেখাটা বেরিয়েছে। ওই আমি একটা কাজ এখানে করেছি, কেন যে করেছি তা জানি না, অত্যন্ত অন্যায় কাজ বলে আমি মনে করি। সেটা হচ্ছে পলাশ ভদ্রর অনুরোধ, দেবাশিসের অনুরোধ বা যাই হোক আদেশ বলা যায়, সম্পাদকেরা চাপ না দিলে খুব কম লেখা হতো। এই লেখাটা আমি যে কেন করলাম, খুবই খারাপ কাজ হয়েছে, কিন্তু করেছি। কেন করেছি? এটা হচ্ছে ডস্টয়েভস্কির একটা উপন্যাস, সেটা আলবের কামু নাটক ফর্মে করেছিলেন ফরাসিতে। সেইটা বাংলা অনুবাদ করেছেন পলাশ ভদ্র। সেই অনুবাদ থেকে সামনে রেখে আমাকে বলা হয়েছে একটা আলোচনা করে দিতে। এখন ভাবুন, না রাশিয়ান জানি না ফরাসি জানি, বাংলাটাই জানি। এখন সেইটা এই রাশিয়ান উপন্যাসটা আমাকে পড়তে হলো ইংরেজি থেকে। কি করে পড়বো? ইংরেজি থেকেই পড়লাম। তারপরে কামুর অনুবাদটা সহজে পাওয়াও যায় না, সেটা আবার নাটক, মানে ডস্টয়েভস্কিটা হচ্ছে উপন্যাস, কামু করেছেন নাটক অনেক বছর পরে, এবং সেইটাকে একটুখানি বুঝতে হলো, সেও ইংরেজি থেকে। তারপরে পলাশ ভদ্র যেটা করেছেন তিনি ফরাসি থেকেই করেছেন নিশ্চয়ই। কিন্তু আমি এতে কি বলবো বলেন তো, কি বলার আছে এবং কি বলতে পারি, আমার বলার অধিকার তো কিছুই নেই, তবু এই প্রবন্ধ লেখা হয়েছে। আপনারা পড়ে দেখবেন
একদমই আমি মনে করি না এই কাজটা উচিত হয়েছে, কিন্তু ভদ্র এত করে বললেন। আর এইভাবে যে একটা উপন্যাস, এই না ডস্টয়েভস্কির উপন্যাসটা একটু ভালো করে পড়া হলো। আর আলবের কামু যে জীবনের নানা রকম উঠাপড়া, তিনি যে আলজেরিয়ার মানুষ ছিলেন, এটা যে এত ভালো করে উঠে আসছে এই অনুবাদটার মধ্যে দিয়ে। এত বই থাকতে উনি এইটাই কেন অনুবাদ করতে, এইগুলো আমরা দেখার চেষ্টা করছি। এটা যে আলবের কামু কেন এই উপন্যাসটারই অনেক বছর পরে তিনি এইটাকে অনুবাদ করতে কেন। এই ভাবনাগুলো, অনুবাদ খালি অনুবাদ নয়, একটা ভাষা থেকে আরেকটা ভাষা নয়, অনুবাদ হচ্ছে দেশ, কাল, চিন্তা ভাবনা, এই সব কিছুর সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের নিজের একটা ভারতীয়তা আছে। এই বইটা আপনারা না দেখে থাকলে দেখতে পারেন, যারা অনুবাদ রবীন্দ্রনাথের দেখবেন। এটা এখন আর আমি পাওয়া যায় না। কালী সাধন মুখোপাধ্যায় এটা লিখেছিলেন, পাশ্চাত্য কবিতার অনুবাদে রবীন্দ্রনাথ। খুব যে তুলি কলম, এখন বলে তুলি কলম নেই, আচ্ছা তুলি কলম থেকে এটা বেরিয়েছিল, তা এখন আর পাওয়া যায় না। তো এইটাতে কিন্তু উনি খুব গুছিয়ে সবটা লিখেছেন তা নয়, খুব গুরুগম্ভীর ভাষাতে লিখেছেন, কিন্তু এত তথ্য আছে। ভারতী পত্রিকা, সাধনা পত্রিকা, কোন সংখ্যায় রবীন্দ্রনাথের কোন কবিতা কি বেরো, আমি সেজন্য বইটাই আপনার দেখাচ্ছি, আমি সেটা বলে কোনো বলার কোনো প্রয়োজন নেই। এই বইটা যদি পাওয়া যায় তাহলে দেখবেন এটা লিখেছে রবীন্দ্রনাথের যে অল্প বয়সের যে অনুবাদ, তারপরে ধীরে 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 কত দূর গেছে, উনি আবার কত দূর কাজটা করেছেন, কিন্তু প্রথম দিকটাই বেশি করেছেন। কিন্তু ভারতীয় পত্রিকা, সাধনা পত্রিকা এত অনুবাদ বেরিয়েছে, রবীন্দ্রনাথ করেছেন, অন্যরাও করেছেন। এটা কিন্তু তখন ভারতীয় পত্রিকা 19 শতকের বাঙালি তাহলে এত অনুবাদ প্রবণ ছিল। এইটা দেখতে দেখতে আমি কিন্তু খুবই বিস্মিত হয়েছে। সাধনা পত্রিকায় 19 শতকে অনেক কবিতা অনুবাদ করেছেন, তার মধ্যে তারপরে আমরা একটু পরে চলে আসি 1931 20 শতকে চলে এলাম। মাঝখানে যারা অনুবাদ করতেন তাদের মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত 20 শতকের প্রথম পর্বে। সত্যেন্দ্রনাথ দত্তের বহু অনুবাদ উনি বিশ্ব সাহিত্যের সঙ্গে একভাবে নিজের মতো এলোমেলো করে হয়তো, কিন্তু কথাটা হচ্ছে যে উনি কিন্তু ফরাসি জানতেন। হ্যাঁ, উনি খানিক জানতেন কিনা আমি জানি না, খানিক জানতেন। তাই উনি এলোমেলো ভাবে করেছেন, কিন্তু তাদের গবেষণা করতে যাচ্ছেন না, কি গুছিয়ে করতে হবে, তার থেকে অনেক জিনিসের তাছাড়া উনি শুধু মনে দেখায় আমরা বোধহয় প্রথম পাই যে অন্য ভারতীয় ভাষা থেকেও উনি কিছু কিছু অনুবাদ করছেন। এই সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ প্রবণতায় দেখি যে পাশ্চাত্য ভাষা থেকে তো করেইছেন, কিন্তু অন্য ভারতীয় ভাষার দিকেও যে মন দিতে হবে, যে বাঙালি অন্য সর্বভারতীয় নয় এরকম বলা হয়, কিন্তু নয়টা বললেই বলা যায়, কিন্তু যদি খুঁজে দেখা যায় তাহলে ততটা নয় কিন্তু বলা যাবে না। এটা সত্যেন্দ্রনাথের মধ্যে পাচ্ছি। তারপরে রবীন্দ্রনাথ 1931 আপনারা জানেন সেইটা ওই পরিচয় পত্রিকার যে প্রথম সংখ্যা না দ্বিতীয় সংখ্যা মধ্যে রবীন্দ্রনাথ আধুনিক কাব্য নিয়ে যে লেখাটা লিখেছিলেন, তাতে উনি অনেক অনুবাদ করেছেন টুকরো টুকরো। পাউন্ডেল, অ্যামিলয়েড, এলিয়ট, এডউইন আর্লিংটন, রবিনসন ইত্যাদি অনেকের কবিতা অনুবাদ করেছেন। এবং সব থেকে বিখ্যাত যেটা অনেকে বলা হয় সেটা হচ্ছে জার্নি অফ দ্য মেজাই কবিতার অনুবাদ। এই জার্নি অফ দ্য মেজাই সম্পর্কে আমি একটি কথা বলবো। এটা দেখে আমার বেশ মজা লেগেছে এবং আমি আমার বইটাতে সেটা উল্লেখ করেছি। আমার একটি প্রবন্ধের নাম হচ্ছে অনুবাদের তত্ত্ব, অনুবাদকের মন। জার্নি অফ দ্য মেজাই এলিয়টের যে ওই তার থেকে একটা অনুবাদ করলেন শুধু বিষ্ণুদেব তার অনুবাদটা রবীন্দ্রনাথকে পাঠালেন। রবীন্দ্রনাথ তার আগে বলতেন এলিয়ট ভালো লেখে না, ভাবতেন আর কি। বিষ্ণুদেব লেখাটা পড়ার পরে ওর মনে হলো এটা লেখা তো ঠিক আছে, আমি একটা করি। রবীন্দ্রনাথ নিজে একটা করলেন, দুজনেই করলেন। সেখানে একটা মন্তব্য ছিল, তোমাদের এলিয়ট তো তবে ভালো লেখে। এই যে অনুবাদটা হলো দুজনে করলেন, রাজর্ষিদের যাত্রা আর তীর্থযাত্রা। এই দুটো অনুবাদে একটা জায়গায় বড় কবিতা, তাতে একটা জায়গায় এলিয়ট লিখেছেন যে সরাইখানার সামনে ওখানে আছে 6 hands changing silver pieces, এরকম ঠিক বাক্যটা বলছিলাম। 6 hands changing silver pieces, অর্থাৎ 6টা হাত তিনটে মানুষ তাদের রূপোর টুকরো এক্সচেঞ্জ করছে। তার মানেটা কি? তাদের জুয়া খেলছে, সরাইখানার সামনে তারা জুয়া খেলছে। এইটা যখন অনুবাদ করেছেন দুজনেই, বিষ্ণুদেব আর রবীন্দ্রনাথ দুজনেই কিন্তু ব্যবহার করেছেন পাশা শব্দ। পাশা, এলিয়ট কি পাশা লিখছেন?
ইন্ডিয়ানের ভাবার তো কোনো ভাষা ছিল না, কিন্তু এই জুয়া খেলা বলতেই এই পয়সার এক্সচেঞ্জ হচ্ছে জুয়া খেলা। আর যে এই দুজনেই যে পাশা লিখলেন, কোথা থেকে লিখলেন? এই মহাভারতের সংস্কৃতির মধ্যে গেলে বসে আছে, তো সেখান থেকে পাশা শব্দটা দিল। আর পাশাপাশি তিনজনে খেলে না, কাজে ব্যাপারটা হয়ই পাশা এখন সিক্স সাইজ অনুবাদটা হয়ই। কাজে এটা হয়নি, কিন্তু হয়েছে। এই হয়েছে মানে করা হয়েছে যখন তখন হয়েছে। এই হওয়ার পেছনে কিন্তু এইটার মানে জানতে গেলে আমাদের মহাভারত, বিষ্ণুদেব, রবীন্দ্রনাথ, আধুনিক বিষ্ণুদেব এবং ততটা আধুনিক নন রবীন্দ্রনাথ, যাদের যত পার্থক্যই থাকুক না কেন, বিষ্ণুদেব কবিতা তো রবীন্দ্রনাথ এত কঠিন কঠিন শব্দ পছন্দই করতেন না, তার কাব্য সংগ্রহে তার জায়গাও দেননি, কিন্তু দুজনেই কিন্তু সেই মহাভারতের ভাষা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। কাজেই ভাষা ব্যবহার করতে গেলে, অনুবাদ করতে গেলেও আমার যে করছে তার নিজের সংস্কৃতি কিভাবে সেখানে একেবারে অবিচ্ছিন্ন হয়ে থাকে, সেটা কিন্তু সহজে অন্য, এটা যদি কোনো ভারতীয় না হয় অন্য কেউ দেখতো সেটা বুঝতেই পারতো না এই অনুবাদ। এরপরে আমরা একটা ঘটনা বলি, অনুবাদ পত্রিকার অনুবাদ বিষয়। এই ঘটনাটা আমার মনে হচ্ছে জরুরি, আর অনেক কাছে বললেও হয়, না বললেও হয়। তো এটা হচ্ছে যে রবীন্দ্রনাথের ছোট গল্প অনুবাদ হয়েছিল কখন প্রথম? জগদীশচন্দ্র বসুর চেষ্টায় 19 শতকের একেবারে শেষে রবীন্দ্রনাথের 3টে গল্পকে, তখন সবেমাত্র রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো বেরিয়ে গেছে, নিবেদিতা অনুবাদ করেছিলেন। তার মধ্যে একটা গল্প ছিল কাবুলিওয়ালা, কিন্তু তখন ছাপা হয়, ছাপা হলো অনেক পরে 1911 খ্রিস্টাব্দে। এটা কোথায় ছাপা হলো? যে আমাদের রামানন্দের মডার্ন লাইফ পত্রিকায়। এই পত্রিকায় যে ছাপা হলো, এটা পড়লেন কে? রটেনস্টাইন পড়লেন। তিনি তখন 1911-এ তিনি এসেছিলেন ভারতে অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে। তিনি শিল্পী ছিলেন, রবীন্দ্রনাথকে চিনতেন না, কিন্তু দূর থেকে দেখতেন, ওই জয়সাগর বাড়ির একটা জায়গা থেকে দূর থেকে দেখতে পেলেন। গল্পটা পড়ে তার খুব ভালো লাগলো, তিনি আরো গল্প রবীন্দ্রনাথের খুঁজে পেতে পড়লেন, তারপরে আলাপ করলেন, এই বন্ধুত্ব হলো, বন্ধুত্ব প্রগাঢ় হলো 1911। তারপরে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির অনুবাদ করেছেন, শিলাই দহে বসে, জাহাজে বসে, ইত্যাদি ইত্যাদি করে। কি করলেন? তিনি কিন্তু প্রথমেই পাঠালেন রটেনস্টাইনকে, তারপর তার বাড়িতে সভা, তার বাড়িতে এলিয়ট এলেন, তার বাড়িতে ইয়েটস এলেন, স্টার্চ মোর, ইত্যাদি ইত্যাদি। তারপরে সেখান থেকে গীতাঞ্জলি অনুবাদ একটা জায়গা পেল, ছাপা হলো, এবং সেই গীতাঞ্জলি স্টার্চ মোরের চেষ্টায় সুইডেনে চলে গেল, নোবেল প্রাইজ, ইত্যাদি ইত্যাদি। তারপরে নোবেল প্রাইজ ওই যে যদি না এটা পত্রিকায় ছাপা হতো নিবেদিতার অনুবাদটা, তাহলে হয়তো নোবেল প্রাইজই হতো না। তাহলে পত্রিকা, সাময়িক পত্রিকা কি কাজ করে? একটা দেশের পরিচয়কে দেশের বাইরে আন্তর্জাতিক করে তোলবার জন্য। এই একটা উদাহরণ কিন্তু আমাদের কাছে এটা বোঝা যাচ্ছে। নিবেদিতা এটা করলেন বলে, এটা নিবেদিতা ঘটনাচক্র হয়তো অন্যভাবেও হতো, কিন্তু রটেনস্টাইনের সঙ্গে হয়েছিল তো এরকম ভাবে, রটেনস্টাইনের সঙ্গে পরিচয়, ইত্যাদি। এর পরের ঘটনা হচ্ছে 1931-এ রাশিয়া ফেরত রবীন্দ্রনাথ, তার চিঠি প্রকাশিত হচ্ছে প্রবাসীতে, রাশিয়ার চিঠি, প্রবাসী পত্রিকা। রামানন্দ একা রামানন্দই যা করেছেন সেটা নিয়ে একটা বই হতে পারে। ব্রিটিশ সরকারের সমালোচনা প্রচুর আছে রাশিয়ার চিঠিতে, এবং ঠিক আছে মানে প্রবাসীদের লেখা বেরিয়ে যাচ্ছে। 1934 খ্রিস্টাব্দের জুন মাসে মডার্ন মিররে শশধর সিংহ রাশিয়ার চিঠি একটু অংশ অনুবাদ করলেন ইংরেজি। এই সাহেবরা দেখতে পেল এবং সেই সংখ্যা বাজেয়াপ্ত হয়ে গেল। বাংলাটা কিন্তু ততদিনে বেরিয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেল। এবং স্বাধীনতার আগে রাশিয়ার চিঠির আর ইংরেজি অনুবাদ বেরোলই না। সে অনুবাদ বেরিয়েছে 1960-এ। 1960-এ সেই শশধর সিংহ সেই রাশিয়ার চিঠির অনুবাদটা করলেন, বিশ্ব হাত থেকে পেল। তাহলে এই থেকে বোঝা যায় যে 1930-31 এরকম সময় কিন্তু দেশকাল বদলে গেছে। দেশকাল বদলে গেছে, স্বাধীনতা আন্দোলন ক্রমশ মানে বেড়ে উঠছে, ইত্যাদি ইত্যাদি। কোথায় কি লেখা হচ্ছে বাংলায়, ইংরেজিতে, সাহেবরা লক্ষ্য রাখছে। এরপর থেকে সাহেবরা কিন্তু বাংলাতেও কেউ লেখা হচ্ছে, এটা আপনার শিশির কলের লেখা বইটাতে বাজেয়াপ্ত, ব্রিটিশ আমলে বাজেয়াপ্ত বাংলা বইটা অনেক আছে।
এই পত্রিকা, এবার আমি শেষ করবো যে পত্রিকাটির কথায়, আরো অনেক আছে কিন্তু এটা আমি শেষ করছি। কল্লোল, এই কল্লোল পত্রিকা 1923 থেকে 1929, কল্লোল পত্রিকা প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ উত্তরকালীন যে একটা বিরাট পরিবর্তন হয়েছিল মানুষের মনে সারা পৃথিবীতে, এই পরিবর্তনটা বাংলায় যারা প্রথম ধরেছিলেন, ঠিক মতো ধরেছিলেন, তারা হচ্ছেন কল্লোল পর্বের লেখকেরা। তাদের লেখা সবগুলো হয়তো খুব ভালো হয়, সে খুব সুন্দর হয়েছিল কিনা সেটা কথা না, কিন্তু তারা এই পত্রিকায় দীনেশ রঞ্জন দাস আর তারা তারা কি লেখা, তাদের সমস্ত ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, জাপান, মধ্যপ্রাচ্য, পারস্য, বাঙালি পাঠকের রুচিকে পুরোপুরি বিশ্বযুদ্ধ উত্তরকালের আন্তর্জাতিক সাহিত্যের স্বাদ দিয়েছেন কল্লোল পত্রিকা। সেখানে কিন্তু ইংরেজি খুব কম ছিল, একদম ছিল না, রোমানোরা অনুবাদ হচ্ছে, জাগ্রস্তভ অনুবাদ হচ্ছে সেখানে। এছাড়া কল্লোলে প্রকাশিত হয়েছে টলস্টয়, জোলা, প্রুস্ট, গোর্কি, এদের সম্পর্কে পরিচয়, ছোট ছোট লেখা ইত্যাদি। কাজে কল্লোল থেকেই প্রথম বলা যায় যে এই অনুবাদ কিসের জন্য? অনুবাদ তো ঘর থেকে বেরোনোর জন্য না। এই ঘর থেকে বেরোনোর যে কাজটা, সেই কাজটা খুব সুপরিকল্পিত ভাবে তারা প্রতি সংখ্যায় রাখতেন কোনো না কোনো বিদেশি লেখা। সেই বিদেশ মানে ইংল্যান্ড নয়, ইংরেজ নয়, সেই বিদেশ মানে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, আমেরিকা, রাশিয়া খুব বেশি করে। কাজে এই এই পত্রিকাগুলি যদি না থাকতো, বইয়ের দিকে যদি আমরা তাকিয়ে থাকতাম খালি বই ধরে, তাহলে কিন্তু এই বিস্তার এটা পেত না। রবীন্দ্রনাথ তাকে আমি দুটো খারাপ কথা বলে তো কিছুটা যাচ্ছে আসছে না, কিন্তু তিনি খুব ওই প্রথম বিশ্বযুদ্ধ উত্তরকালীন যে একটা মানুষের মন যে একটা খারাপটাকে গ্রহণ করে নিচ্ছে, ওটা তার ভালো লাগতো। তো ভালো লাগতো না, খারাপকে আবার ওই জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, সারাদিন তিনি সবসময় এইটাই বলতে ভালোবাসে না, খুব অসম্ভব সুন্দর গান, আমি সে কথা যাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে যে সবসময় তো জগতের আনন্দযজ্ঞ চলে না। প্রথম বিশ্বযুদ্ধ উত্তরকালে বা আজ এই কাল পরশু প্রতিদিন খবরের কাগজ দেখলে বোঝা যায় জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ হচ্ছে কি হচ্ছে না। এই রাবীন্দ্রের কথাই তাহলে থেকে যেতে হতো রাবীন্দ্রিক ধারণার মধ্যে। সেই ধারণা যদি আমরা এই কল্লোল পত্রিকাটা, আমি বিশেষ করে কল্লোল, কালীকলমটা কল্লোলেরই অনুবৃত্তি, এটা করবো যেটা 30, তারপরে 30-এর পরে আমি আর শেষে আর একটা কথা বলি, আরো ছিলেন মানে বাদ দিচ্ছি, বুদ্ধদেবের একটু কথা বলি। বুদ্ধদেব বসু ছোটদের পত্রিকায় প্রচুর, মুকুল পত্রিকাতে প্রচুর, সব তালিকা আছে এখানে, সময় হয়ে গেছে বলবো না, এইটা বলে আমি শেষ করছি যে বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকাকে ছোট্ট মা কতটুকু ছিল, বড় বড় কিছু কবিতা, আজকাল এটা রকমের হতো ছোট। বুদ্ধদেব বসুর কবিতা হচ্ছে ইতিহাস, কিন্তু সেটা এইরকম সাইজ, সবসময় এইরকম সাইজ, সেইটাকে সাইজের উপর ইতিহাসে স্থান পাওয়ার ডিপেন্ড করে না, নির্ভর করে না। তো উনি মাঝে মাঝে ইয়ে করতেন, ওই আমেরিকান আর ইংরেজি বা অন্য ভাষার কবিতা এটা তিনি বাংলায় করতেন, আর বাঙালি কবিদের লেখাকেও তিনি কিন্তু অনুবাদ, এই অনুবাদে তো দেখাতে হবে বাংলা কি লিখছে সাহেবরা কি করে জানবে। কাজে এই ভাবনা কিন্তু তার মধ্যে ছিল, তিনি সেগুলোকে ইংরেজি করতেন। খালি বাঙালি ইংরেজি করবে, বাঙালি ইংরেজি থেকে বাংলা করবে তা নয়, বাঙালি লেখা কেন যাবে না, তাহলে রবীন্দ্রনাথের লেখা তো দিয়েছিল এইভাবে। এবং সেখানে তিনি শততম সংখ্যা, দুটো সংখ্যা ছিল, একটা 53, একটা 60, একটা শততম সংখ্যা আর একটা ইন্টারন্যাশনাল সংখ্যা। তাতে কবিরা নিজেদের কবিতার অনুবাদ করতেন অনেকে। এইটা বলে আমি শেষ করে দিচ্ছি, এই বুদ্ধদেব বসুর কথা বলে শেষ করলাম, সেটা দেশের স্বাধীনতার পর। তারপরে তো আরো অনেক আছে, কারণ এখন তো অনেকেই অনুবাদ দিয়ে, বিতস্তার একটা পত্রিকা আছে অনুবাদ পত্রিকা, হ্যাঁ, প্রত্যেক নিয়মিত এটার করে বেড়ায়, তার বাবাও করতেন। আন্তর্জাতিক ছোট গল্প বলে একটা পত্রিকা অনেকদিন প্রচুর হচ্ছে না, কিন্তু বেছে গেলে বেছে বার করে দেখা যাবে যে অনেকে আছে। তাই বলে কি আর মানে অনেক হয়তো অনুবাদ সম্ভব নয়, সবসময় পরিশ্রম করতে হবে, দুটো ভাষা জানতে হবে, বইটি জোগাড় করতে হবে ইত্যাদি। জ্যোতির্ময় দাস ভারতীয় ভাষা থেকে কত অনুবাদ করেছেন। কাজে এইটাই মানে বাঙালির ক্ষেত্রে এই একটা কথাই বলবার, একটা কথাই ভালো লাগা, যে এই সংস্কৃতির চর্চা সে ছেড়ে দেয়নি। প্রতি 15 মিনিটে একজন মেয়ের কি হচ্ছে, এটাও যেমন সত্য, তেমনি কিন্তু বাঙালির তার কিন্তু এই শিল্প সাহিত্য মেধা মনন সংস্কৃতি চর্চা এটাও কিন্তু
রয়ে গেছে এখনো এই একটুখানি ভরসা আমরা যদি এখানে রাখি। হ্যাঁ, এইটা বলে শেষ করছি। সুধীন্দ্রনাথ দত্ত তার উট পাখি কবিতাটার অনুবাদ করেছিলেন ওই শততম সংখ্যা না কোনটা, ওই দুটোর একটা। তাতে তিনি এটা আমাকে বেশ ভাবিয়েছিলেন, মানে এখনো ভাবায়, আপনাদের ভাবতে বলছি। তার অনুবাদের নাম হচ্ছে ক্যামেল বার্ড, উট পাখি। উট পাখির তো একটা ইংরেজি আছে নাকি? অস্ট্রিচ। অস্ট্রিচ, হ্যাঁ। ক্যামেল বার্ড আবার কি? ক্যামেল বার্ড কে কোথায় শুনেছে? ক্যামেল বার্ড তিনি কেন করলেন তিনি ক্যামেল বার্ড? এইখানে আমার ব্যাখ্যাটা আমি একটুখানি দিই, তুমি আমি শেষ করছি। সুধীন্দ্রনাথ দত্ত করেছেন যে তার একটা কারণ আছে। ক্যামেল বার্ড উনি করেছেন এই জন্য যে তার কবিতায় তিনি যে উট পাখির ছবিটা দিয়েছেন, উট পাখির এই কবিতার ইংরেজি অনুবাদের সময় অস্ট্রিচ শব্দটি ব্যবহৃত হওয়া প্রত্যাশিত। অথচ সুধীন্দ্রনাথ নিজে লিখেছেন ক্যামেল বার্ড, কবিতা শততম সংখ্যা 1960। কেবলই আক্ষরিকতার টানে উদ্ভট কিছু করবার মানুষ সুধীন্দ্রনাথ ছিলেন না। অনুবাদ করবার সময় তিনি মনে রেখেছিলেন যে তার কবিতাটি, এটা আমার ইন্টারপ্রিটেশন, তার কবিতাটি উট পাখি চিত্রকল্পে উটও মিশে আছে। উট পাখি যেমন আছে, উটও আছে তার কবিতাটার মধ্যে। দুটি প্রাণী মরু চায়, কণ্টক গুল্ম খেতে এবং দীর্ঘ সময় জল পান না করে থাকতে সক্ষম, পীত ধূসর বর্ণ, শিথিল নমনীয় দীর্ঘ গ্রীবা, সরু শক্ত লম্বা পা। এই জৈব সাদৃশ্য কেবল নয়, কবিতায় প্রতিকারিত উট পাখি একালের মানুষের বিপন্ন পথযাত্রার সঙ্গী। যেমন বাস্তবের উট মরুপথের যাত্রী বাহক। সুরেন্দ্রনাথ উট পাখিকে সম্বোধন করে বলেন, তার চেয়ে আজ আমার যুক্তি মানসিকতা সাগরের সাথে তরণী হও। মরুদ্বীপের খবর তুমি জানো, তুমি তো কখনো বিপদপ্রাজ্ঞ নও। এটা উঠেই বলা যায়, ওর পাখিটা তো নয়। কাজে তার কবিতায় উটও আছে, পাখিও আছে, পাখিটাও আছে। ভূমিতে ছড়ালে অকালি পালকগুলি, সামনে সেখানে বিজন মানবতাতে ইত্যাদি, দুটোই চাই। অস্ট্রিচের দুটো কোথায়? তাই এত সাহস ছিল তার যে বাঙালি কবি একটা ইংরেজি করছেন কবিতা, তিনি ক্যামেল বার্ড বসিয়ে দেবেন। এখন তুমি জাপান করো। এই হচ্ছে অনুবাদের শক্তি। যিনি অনুবাদ করবেন তার মনটা কিভাবে তৈরি হচ্ছে, তৈরি হয়ে আছে, এইটা বুঝে আমাদের অনুবাদের ভালো ঠিক করতে হবে।